আগের সিনে দেখেছিলাম আয়েশা নতুন টিচারকে দেখে খুশি ছিল না, কারণ নতুন টিচারের পেছনে একটা কালো কুচকুচে ভূত সব সময় লেগে থাকে। সে কারোর সাথে কথা বলে না, শুধু চুপচাপ স্যারের পিছনে ঘুরে বেড়ায়। কয়েকদিন পর সাবা আর আয়েশার নেতৃত্বে ক্লাসে হন্টেড হাউস সাজানোর কাজ শুরু হয়। স্কুলের ভেতরে থাকা প্রায় সব আত্মাই সেখানে জড়ো হতে শুরু করে, যেন তারাও এই ইভেন্টটাও বেশ এনজয় করতে চায়। আয়েশা এই প্রথমবার একসাথে এতগুলো আত্মা দেখছে, তবে তার বুকের ভেতরটা ভয়ে কুঁকড়ে গেলেও সে মুখে এমন ভান করে যেন তার কিছুই হয়নি। এর পরের দিন ক্লাসের শুরু হতেই ফারহান স্যার সাবার নাম ধরে ডাকলে এতে ক্লাসের বাকি সব মেয়েরা একটু জেলাস হয়। তাই সবাই হেসে বলে, স্যার আমাদের নামগুলো একটু মনে রাখুন। কিন্তু আয়েশা খেয়াল ছিল অন্য জায়গায়। সে দেখে সেই কালো কুচকুচে ভূতটা সাবার দিকে ভয়ঙ্কর ভাবে তাকিয়ে আছে, আর এই কারণে সাবা হঠাৎ খুবই ক্লান্তি আর দুর্বলতা অনুভব করতে শুরু করে। আসলে ওই ভূতটা সাবার ভেতরে সব এনার্জি টেনে নিচ্ছিল, আর এতে ধীরে ধীরে সাবার চেহারা ফ্যাকাশে আর রোগাটে হয়ে যায়। এরপর যখন ক্লাসে গ্রুপ ফটো তোলা হয়, আয়েশা পরিষ্কার দেখতে পায় যে সাবার অর্ধেক শরীর এখন ওই আত্মার কবলে চলে গিয়েছে, কিন্তু আয়েশা তাকে এই সত্যিটা বলার সাহস পায় না। তবে সাবার এই অবস্থা দেখে আয়েশার মন একদমই ভেঙে যায়, এবং শেষ চেষ্টা হিসেবে সে সাবাকে আবারও সেই মন্দিরে নিয়ে যায়। সাবার মন থেকে প্রার্থনা করে ঠিকই, কিন্তু এবারে আর কোনো কাজ হয় না। এতে আয়েশা বুঝে যায় যে পরিস্থিতি এখন হাতের বাইরে চলে গেছে। সাবার আচরণ হঠাৎ করে খুবই খিটখিটে আর রাগী হয়ে যায়। সে এখন আয়েশার কোনো কথাই শুনতে চায় না। এরপর আয়েশা বাড়ি ফিরে অনেক চিন্তায় পড়ে যায়, কারণ সে কোনোভাবেই বুঝতে পারছিল না সে এখন কি করবে। ঠিক ওই সময় সেই ছোট্ট ভূতটা আবারও তার সামনে এসে হাজির হয়, আর ভয় পেয়ে আয়েশা ফোনটা হাতে নিয়ে এমন ভান করে যেন সে খুবই বিজি। তো পরের দিন সকালে আয়েশার মনে পড়ে যে সাবার ইদানিং খুবই খিদে পায়, তাই সে সাবার জন্য অনেক রকমের রান্না করে টিফিন গুছিয়ে নেয়। এরপর সে স্কুলে গিয়ে অনেকক্ষণ ধরে সাবার জন্য ওয়েট করে, কিন্তু সাবা সেখানে আসে না। এরপর ফারহান স্যার ক্লাসে এসে জানায় যে সাবার শরীর খুবই খারাপ, তাই সে এখন কয়েকদিন বাড়িতেই রেস্ট নেবে। এটা শুনে আয়েশা দেরি না করে সাবার মাকে কল দেয় এবং জানতে পারে যে সাবার অবস্থা এখন অনেক সিরিয়াস হয়ে গিয়েছে। আয়েশা বুঝে যায় এই সব কিছুর পেছনে ওই কালো কুচকুচে ভূতটির হাত আছে। তাই সে দৌড়ে জারার কাছে যায়, কারণ সে ভূত তাড়ানোর ব্যাপারে অনেক কিছুই জানতো। তো আয়েশা কোনো কথা না লুকিয়ে সত্যিটা বলে দেয় যে সে আত্মা দেখতে পায়। তখন যারা আয়েশাকে একটা কথা জানায় যে সাবা এমন একটা মানুষ যাকে আত্মাগুলো খুব সহজেই অ্যাট্রাক্ট করে নেয়। আয়েশা আরো জানায় সব থেকে বড় সমস্যা হলো সাবা যত বেশি খাবার খাবে ওই আত্মাটি তত বেশি তার শরীর থেকে এনার্জি শুষে নেবে। এরপর আয়েশা, যারা আর ফদ মিলে দূর থেকে নতুন টিচারের ওপর নজর রাখতে শুরু করে। ফদ তখন জানায় সাবার পেছনে লেগে থাকা ওই কালো ছায়াটা মোটেও কোনো সাধারণ ভূত নয়। তখন যারা চোখ বন্ধ করে ওই আত্মাটির অতীত জানার চেষ্টা করে। কয়েক সেকেন্ড পর সে বলে ওঠে, এটা কোনো সাধারণ ভূত নয়, এটা একটা জীব আত্মা, অর্থাৎ এমন এক মহিলা যে একসময় ফারহান স্যারের খুব কাছের কোনো মানুষ ছিল, আর এখন কোনো কারণে হয়তো সে ফারহান স্যারকে ছেড়ে যেতে চাইছে না, তাই সে সব সময় স্যারের পেছনে ঘুরে বেড়ায়। আর সব থেকে ভয়ের ব্যাপার হলো যদি কোনো মেয়ে ফারহান স্যারের ধারের কাছে আসে, তবে এই আত্মাটি তাকে ভয়ঙ্কর কষ্ট দিতে শুরু করে। এরপর যারা তার পকেট থেকে একটি তাবিজ বের করে আয়েশাকে দিয়ে বলে এটা ওই আত্মাটিকে তার জায়গায় ফেরত পাঠিয়ে দেবে। আয়েশা ট্রিক খাটিয়ে সেটা ফারহান স্যারের গায়ে লাগিয়ে দেয়, আর অন্যদিকে যারা হাত জড়ো করে মন্ত্র পড়তে শুরু করে। কিন্তু অবাক করা ব্যাপার হলো ওই আত্মাটির ওপর কোনো কাজই হয় না। সে আগের মতনই ফারহান স্যারের পিঠের ওপর চিপকে আছে। এই দৃশ্য দেখে তারা তিনজনই চুপ হয়ে যায়, কারণ পরিস্থিতি এখন আরো জটিল হয়ে গিয়েছে। এরপর রাতে আয়েশা সাবার মায়ের কাছে ফোন করে জানতে পারে যে সাবার অবস্থা আরো খারাপ হয়ে গেছে, আর এখন সে পুরোপুরি ভাবে সেন্সলেস হয়ে গেছে। আর ওই হাসপাতালে তাদের ক্লাস টিচার রেহানা ম্যামও ছিল। তখন আয়েশা ম্যামকে সব সত্যি কথা খুলে বলে। রেহানা ম্যাম সব শুনে বলে, আমি আর ফারহান ছোটবেলা থেকে একসাথে
একসাথে বড় হয়েছি, কিন্তু ছোটবেলা থেকে ফারহানের মা ওকে খুবই চাপের মধ্যে রাখতো, একা একা কোথাও যেতে দিতে চাইতো না। ম্যাম আরো বলে, ছোটবেলা থেকে ফারহান নাচ গান বা আনন্দ করলেও তার মা একদমই সহ্য করতে পারতো না। ঠিক এই জায়গায় এসে ফদ পুরো বিষয়টা বুঝতে পারে যে ফারহান স্যারের পেছনে লেগে থাকা ওই কালো আত্মাটি আসলে স্যারের নিজের মায়ের আত্মা। রেহানা ম্যাম তখন বলে, যদি ওটা ওর মায়ের আত্মা হয় তবে ওটা তো সাধারণ আত্মা হওয়ার কথা, কারণ ফারহানের মা তো অনেক বছর আগেই মারা গিয়েছে। তখন ফদ বুঝতে পারে যে ফারহানের মা বেঁচে থাকতে ফারহানকে খুবই বেশি কন্ট্রোল করত, আর মরার পরও এখনো তার সেই স্বভাবটি চেঞ্জ করেনি। মানে ওই আত্মাটি এখন আর কোনো সাধারণ আত্মা নয়, বরং ভয়ঙ্কর একটি অভিশাপে পরিণত হয়েছে। আর সে সাবার শরীরের সব এনার্জি শুষে নিচ্ছে, যাতে সে নিজে আরো বেশি শক্তিশালী হতে পারে আর সারা জীবন ফারহানের পাশে আটকে থাকতে পারে। তো এখন সাবাকে বাঁচানোর জন্য একটাই রাস্তা আছে, ফারহান স্যারের মায়ের আত্মাকে তার কাছে থেকে পুরোপুরি আলাদা করতে হবে। তো এটা শুনে যারা তখনই কিছু একটা করতে যাচ্ছিল, কিন্তু ফদ তাকে থামিয়ে দিয়ে বলে, এটা সাধারণ কোনো আত্মা নয়, তাই একে সরাতে হলে গডের সাহায্যর দরকার। আয়েশা তখন মনে পড়ে যে প্রথমবার যখন সে মন্দিরে মানত করতে গিয়েছিল তখন সাবা একটু হলেও ভালো হয়েছিল, কিন্তু দ্বিতীয়বার কোনো কাজ হয়নি। ফদ তখন জিজ্ঞাসা করে কোন সময় তারা মন্দিরে গিয়েছিল। আয়েশা বলে, প্রথমবার তো দিনের বেলায় আর দ্বিতীয়বার রাতে। ফদ তখন বলে, তাহলে বিষয়টা একদমই পরিষ্কার, অর্থাৎ সূর্য ডোবার পর মন্দিরের দেবতারা বিশ্রামে চলে যায়, তাই রাতে প্রার্থনার কোনো কাজ হয়নি। অর্থাৎ সাবাকে বাঁচাতে হলে দুপুরের মন্দিরেই যেতে হবে, কিন্তু সমস্যা হলো যে সূর্য কিছুক্ষণ পরেই ডুবে যাবে, তাই যদি মন্দিরে পৌঁছাতে দেরি হয়ে যায় তবে তাদের প্রার্থনার কোনো কাজ হবে না। তাই আয়েশা জলদি করে একটা বুদ্ধি বের করে, সে ইচ্ছে করে তাদের ওয়ান্টেড হাউসের কিছু ডেকোরেশন নষ্ট করে দেয়। এরপর ফারহান স্যারের কাছে গিয়ে বলে, স্যার কিছু দরকারি জিনিস নতুন করে কিনতে হবে, তো আমাকে একটু বাজারে নামিয়ে দেবেন, না হলে কালকের অনুষ্ঠানের সব প্রস্তুতি নষ্ট হয়ে যাবে। আর এই কথা শুনে ফারহান স্যার কোনো সন্দেহ না করে আয়েশার কথায় রাজি হয়ে যায়। অন্যদিকে রেহানা ম্যাম বসে বসে ছোটবেলার কথা ভাবতে থাকে। তার মনে পড়ে ফারহানের বাবা যখন ফারহানের মাকে ছেড়ে চলে যায় তখন ফারহানের মা পুরোপুরি ভাবেই ভেঙে পড়েছিল। এরপর থেকে ফারহানই ছিল তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন, তাই তিনি কোনোভাবেই ফারহানের ভাগ্য অন্য কাউকে দিতে চাইতো না। আয়েশা অনেক কৌশলে ফারহান স্যারকে শেষমেশ সেই মন্দিরের কাছে নিয়ে আসে, কিন্তু মন্দিরের সামনে যেতেই ফারহান স্যারের মায়ের আত্মা হঠাৎ প্রচন্ড অস্থির হয়ে ওঠে। এমনকি বাতাসে শো শো শব্দে সে ফিসফিস করে বলে ওঠে, ওকে নিয়ে যেও না, আমার ছেলেকে আমার থেকে কেড়ে নিও না, ও শুধু আমার। আর এমন দৃশ্য দেখে আয়েশা তো অনেক ভয় পেয়ে যায়, কিন্তু এখন আর পিছিয়ে আসার কোনো পথ নেই, কারণ সাবার বাঁচা মরার এখন তার উপর নির্ভর করছে। ঠিক তখনই হঠাৎ যারা পেছন থেকে দৌড়ে এসে ফারহান স্যারকে ধাক্কা দিয়ে ওই মন্দিরে সীমানায় ভেতরে ফেলে দেয়। আর এই ধাক্কাতেই ফারহান স্যার আর তার মায়ের আত্মার মাঝে সেই অদৃশ্য বন্ধনটা ছিঁড়ে যায়। যারা চিৎকার করে বলে, আয়েশা ফারহান স্যারকে নিয়ে তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। আর যারা নিজের মন্দিরে দাঁড়িয়ে সেই ভয়ঙ্কর আত্মাটির সাথে মোকাবিলা করতে থাকে, কিন্তু পর মুহূর্তে প্রচন্ড ধাক্কায় যারা নিচে পড়ে যায়, কারণ ফারহান স্যারের মায়ের আত্মা এখন আরো ভয়ঙ্কর আর পাগল হয়ে উঠেছে। তখন আয়েশা বুঝতে পারে না সে এখন কি করবে। ঠিক ওই সময় ফারহান স্যারের মায়ের আত্মা আস্তে আস্তে মন্দিরের ভেতরে ঢুকতে শুরু করে, কিন্তু সে ভালোভাবেই জানতো যে ভেতরে পা রাখা মাত্রই দেবতার শক্তি তাকে পুড়িয়ে ছাই করে দেবে আর তার অস্তিত্ব চিরতরে মুছে যাবে। তবুও তিনি নিজের ছেলেকে ছাড়তে কোনো মতেই রাজি নয়। যখন মন্দিরের ভেতরে পা রাখে দেবতাদের পবিত্র শক্তি তাকে জ্বালিয়ে পুড়িয়ে দেয় এবং সুন্দর করতে শুরু করে, আর তার সেই বীভৎস রূপ বদলে গিয়ে একজন সাধারণ মায়ের রূপে ফিরে আসে। আর ভালোবাসা মিশ্রিত কণ্ঠে তিনি বলে, তুই শুধু আমার, তোকে সব সময় আমার সাথেই থাকতে হবে, অন্য কারোর কথা শুনবি না, শুধু আমার কথা শুনবি। এই সব দেখে ফারহান স্যার আবারও তার ছোটবেলার সেই দম বন্ধ করা পরিবেশ অনুভব করতে শুরু করে। ঠিক তখনই আয়েশা
খুব নরম সুরে আকাশের দিকে ইশারা করে বলে, স্যার ওই দেখুন আকাশে পায়রা উড়ছে, আপনি একটা লম্বা শ্বাস নিন আর মন থেকে শক্ত হন, ভয় পেলেও আপনি পেছনে ফিরে তাকাবেন না। আর ঠিক ওই মুহূর্তেই ফারহানের মা অদৃশ্য হয়ে যায়। কিছুদিন পর সাবা পুরোপুরি সুস্থ হয়ে যায়। আয়েশা যখন সাবার সুস্থ হওয়ার এই খবরটা পায় তখন সে অনেক খুশি হয়। এরপর সে জারাকে এমন এক গোপন কথা বলে যা সে আজ পর্যন্ত কাউকেই বলেনি। এরপর সে বলে, আমি প্রথমবার ভূত হিসেবে আমি আমার বাবাকেই দেখেছিলাম। আসলে আয়েশার বাবা অনেক বছর আগেই মারা গিয়েছে। আর সব থেকে কষ্টের ব্যাপার হলো বাবা মারা যাওয়ার ঠিক আগের দিনই আয়েশা খুবই তুচ্ছ বিষয় নিয়ে ওনার সাথে ঝগড়া করেছিল। এই আফসোসটা ওর মনে কয়েক বছর ধরেই কাটার মতন বিঁধে আছে। হয়তো এই কারণেই আয়েশা তার বাবাকে দেখতে পায়। কয়েকদিন পর সংস্কৃতি অনুষ্ঠান শুরু হয়। সাবা খুবই ভীতু হওয়ার সত্ত্বেও আয়েশা আর যারা তাকে জোর করে সেই হন্টেড হাউসের ভেতরে টেনে আনে। সেখানে ফদও আসে আর আয়েশার সাথে কথা বলতে শুরু করে। কিন্তু অবাক করা বিষয় হলো সাবা ফদকে দেখতে পায় না। ঠিক তখনই আসল সত্যিটা আমরা জানতে পারি। ফদ আসলে কোনো মানুষ নয়, সেও সেই ছাত্রদের মধ্যে একজন ছিল যে অনেক বছর আগে স্কুলে বিল্ডিং ধসে পড়ায় মারা গিয়েছিল। আর সব থেকে বড় টুইস্ট হলো এই স্কুলটা ছিল আসলে একটা গার্লস স্কুল। মানে এই স্কুলের যতজন ছেলেকে দেখা যাচ্ছিল তারা প্রত্যেকেই আসলে এক একটা আত্মা। আর এমন একটা টুইস্টের মধ্য দিয়ে এই গল্পটি এখানেই শেষ হয়।